চলো আজকে আমরা ক্লাস করব হচ্ছে বায়োইনফরমেটিক্স, যেটা গতদিন তোমাদের বলছিলাম যে আগামীকাল ক্লাস হবে বায়োইনফরমেটিক্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ন্যানো টেকনোলজি। তো এইগুলোর মধ্যে আমরা আজকে বায়োইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দেখব, আগামী দিনে আমরা দেখব ন্যানো টেকনোলজি। ঠিক আছে? আচ্ছা, তো চলো তাহলে আজকে আমাদের প্রথম টপিকস হচ্ছে বায়োইনফরমেটিক্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এটা নিয়ে করবো। তো সর্বপ্রথম আমরা দেখি এখানে কি কি আছে। জৈব তথ্য বিজ্ঞান কি? জৈব তথ্য বিজ্ঞান তথা বায়ো ইনফরমেটিক্স। তাহলে এই বায়ো ইনফরমেটিক্স এর বাংলা কি? জৈব তথ্য বিজ্ঞান। হ্যাঁ, আচ্ছা। বায়ো ইনফরমেটিক্স কম্পিউটেশনাল বায়োলজি, তা এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্য বিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। অর্থাৎ আমাদের এই বায়ো ইনফরমেটিক্স জিনিসটা বা জৈব তথ্য বিজ্ঞানটা একটা নির্দিষ্ট একটা সাবজেক্ট না, কিন্তু এই সাবজেক্টের সঙ্গে কিন্তু অন্যান্য অনেক সাবজেক্ট কিন্তু এর সঙ্গে জড়িত। তার মধ্যে ফলিত গণিত একটা বিষয়, এছাড়াও তথ্য বিজ্ঞান একটা বিষয়, এছাড়াও পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন তো থাকবেই, সাথে জৈব রসায়নও থাকবে। আচ্ছা আচ্ছা, তো এখন দেখো যে এখানে তোমরা স্ট্রাকচার দেখতেই পাচ্ছো বায়ো ইনফরমেটিক্সের, যে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সের সঙ্গে তোমার জড়িত থাকবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এর সঙ্গে জড়িত আছে স্ট্যাটিক্স। এইগুলো দিয়ে তোমার হচ্ছে গা এই যে বায়ো ইনফরমেটিক্স যেটা, সেই বায়ো ইনফরমেটিক্স তোমার হচ্ছে গা সাবজেক্ট বা এই জৈব তথ্য বিজ্ঞান তৈরি। আচ্ছা, মূলত জীববিজ্ঞানের আণবিক পর্যায়ের গবেষণায় এখানে অন্তর্ভুক্ত হয়। তাহলে কোন বিষয় অন্তর্ভুক্ত হয়? তাহলে বায়ো ইনফরমেটিক্সের কোন বিষয়টি, কোন গবেষণাটি করা হয়? তাহলে আমরা বলতে পারি যে মূলত জীববিজ্ঞানের আণবিক পর্যায়ের গবেষণায় এখানে অন্তর্ভুক্ত। আণবিক মানে বুঝিস তো? আণবিক মানে খুবই ক্ষুদ্র একটা পরিমাণ। ঠিক আছে? অর্থাৎ হুম। তোমরা হচ্ছে পদার্থ জানো, পদার্থ চিহ্ন জানো। এখন পদার্থের ক্ষুদ্রতম একককে আমরা কি একসময় বলছি পরমাণু। পরমাণুকে ভাঙলে সরি অণুকে ভাঙলে পরমাণু, পরমাণুকে ভাঙলে পারে আমরা পাবো হচ্ছে গা নিউক্লিয়াস, ইলেকট্রন, আবার নিউক্লিয়াসের মধ্যে হবে নিউট্রন, প্রোটন। অনেক অনেক গভীরের ব্যাপার স্যাপার। ঠিক আছে? তো মূলত হচ্ছে আণবিক পর্যায়ে, মানে একদম ক্ষুদ্র পর্যায়ে এর কাজ কিন্তু এখানে হয়ে থাকে। হ্যাঁ, তো এই ক্ষুদ্র বিষয়ের উপরে গবেষণা হয়ে থাকে। মূলত জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। তাহলে বায়ো ইনফরমেটিক্স কাকে বলে আমরা কিন্তু এখান থেকে সংজ্ঞা পেয়ে যাচ্ছি। সেটা কি? মূলত, বা তোমরা মূলত কথাটা বলবা না, বলবা জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। ব্যাস, এনাফ। মূলত কথাটা থাকবে না। মূলত কথাটা কি থাকবে না? এখান থেকে মূলত কথাটা কি থাকবে না, শুধু হচ্ছে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হলো বায়ো ইনফরমেটিক্স। এরপরে এখানে দেখো আস্ক ডট কম অনুসারে বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞা হলো, বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তির ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। এই ক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়কে। আচ্ছা, এখন এই আস্ক ডট কম জিনিসটা কি? আস্ক ডট কম জিনিসটা কি সেটা তোমাদের আমি একটু দেখাই। আসলে এটা হচ্ছে একটা তোমার হচ্ছে জার্নাল বলতে পারো, বা একটা উইকিপিডিয়া বলতে পারো, যেখান থেকে তুমি যে কোনো সমস্যা বা যে কোনো বিষয় সম্পর্কে তুমি জানতে পারবা। ঠিক আছে? যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারবো। তাহলে আজ ডট কমে আমরা গেলাম, তাহলে এখানে আমরা বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে জানবো। ঠিক আছে? তো আমরা বায়ো ইনফরমেটিক্সটা এখানে আমরা ইনপুট করব। বায়ো ইনফর্ম বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা Bioinformatics. আচ্ছা, ঠিক আছে। আমরা সরি, আমরা বাংলাটা নিব না, আমরা ইংলিশ লেখাটাকে নিব। এখন বায়ো ইনফরমেটিক্স এখানে আমরা দিয়ে দেখি বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে এখানে কি আসে। দেখো, অনেকেই অনেক ধরনের এখানে কিন্তু সংজ্ঞা দিছে। বুঝতে পারছো? এখানে অনেকেই অনেক ধরনের দিছে। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস লিখি, ডেফিনেশন। ডেফিনেশন মানে কি? সংজ্ঞা। ঠিক আছে? বায়ো ইনফরমেটিক্সের Definition. আমরা হচ্ছে গিয়ে সংজ্ঞা জানবো। ঠিক আছে? বায়ো ইনফরমেটিক্স ডেফিনেশন। তো এখন দেখো এখান থেকে একটা আমার যে ওয়েবসাইট, তারা হচ্ছে এই বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞা দিচ্ছে এখানে কি রকম।
আমরা যদি এইগুলো জাস্ট তোমরা ব্যবহার করা শিখো, যে কোনো একটা জিনিস প্রয়োজন হলে তোমরা এইভাবে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? কল ফর পেপারস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়োলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স। আচ্ছা, এখানে দেখো আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়ের সঙ্গে কিন্তু দুইটা জিনিস কিন্তু এখানে প্রায় মানে একটা জিনিস এখানে কিন্তু ইন আছে। আমরা আগে একটা জিনিস অলরেডি পড়ে আসছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ইন বায়োলজি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বায়োলজির মাধ্যমে ব্যবহার করা হচ্ছে এবং বায়োইনফরমেটিক্স তৈরি হচ্ছে, ঠিক আছে? তো আমরা এই পেজটাকে বাংলা করতে চাইলে বাংলা করতে পারবো, ঠিক আছে? বাংলা করে আমরা দেখতে পারবো এখানে কি কি লেখা আছে। দেখো তুমি ইংলিশ পারো না, তুমি বাংলা পড়তে পারবো, খুব সহজ, কিন্তু তোমাদের চালানো শিখতে হবে। যে জীববিজ্ঞান পদ্ধতি এবং প্রোটোকল একটি চলমান সংগ্রহে অবদানের আমন্ত্রণ জানায় জীববিজ্ঞান এবং বায়োইনফরমেটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নত মেশিন। তাই এখানে এই বিষয়ে অনেক কিছুই লেখা আছে। এই দেখো এখানে জীববিজ্ঞান এবং বায়োইনফরমেটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এই সংখ্যার উদ্দেশ্য হলো এই শাখাগুলো উন্নত মেশিন লার্নিং কৌশলগুলো প্রয়োগের বর্তমানে। দেখো এখানে যে হার্ড হার্ড ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এগুলো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তাই এটা আমরা এত না বুঝি, কিন্তু এই যে ask.com এর মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি, ঠিক আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা আমরা এখানে কোশ্চেন করলে সেই জিনিসটা তোমাকে বুঝাই দেবে, ঠিক আছে? এটা হচ্ছে ask.com এইভাবে তোমার কাজ করে থাকে, হ্যাঁ? তো আচ্ছা, এরপরে আমরা যাই তাহলে ask.com অনুযায়ী বায়োইনফরমেটিক্সের সংজ্ঞাটা কি আমরা দেখি। যে বায়োইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তির ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। এই ক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়কে। আচ্ছা, এরপরে বায়োইনফরমেটিক্সের উদ্দেশ্য। এখন এই বায়োইনফরমেটিক্স আসলে আমরা কেন ব্যবহার করব, কি প্রয়োজন? ঠিক আছে, যেমন তোমরা যে অনেক সময় ম্যাথ করার সময় বলো না যে আমার এই ম্যাথটা আমার বাস্তব জীবনে কোথায় প্রয়োজন। আসলে বাস্তব জীবনে কোথাও না কোথাও প্রয়োজন হচ্ছে, তোমরা বুঝতে পারতেছো না, হ্যাঁ? এমন অনেক সময় বর্গ নির্ণয় করতে গেলে বলে যে বর্গ নির্ণয় আমার কেন প্রয়োজন, ঠিক আছে? কিন্তু তোমরা এই কিছু চ্যাপ্টার আগাই গেলে তখন বুঝতে পারবা, যে বিশেষ করে যখন তোমরা পরিসংখ্যানে চ্যাপ্টারগুলো যখন করবে তখন বুঝতে পারবে বর্গের আসলে কোথায় কেন প্রয়োজন হয়, ঠিক আছে? ক্লাস 9-10 যদি 16.1 16.2 3 এইটার হিসাব করি তখন বুঝতে পারবো আসলে বর্গের কেন প্রয়োজন, হ্যাঁ? কিন্তু আসলে আমরা প্রথমে বুঝতে পারি না কোথায় বাস্তব জীবনে, কিন্তু এখানে আমাদের আগেই বলে দিচ্ছে যে আসলে বায়োইনফরমেটিক্সের উদ্দেশ্যটা কি, কি কাজে ব্যবহৃত হয়, সবকিছু আমরা এখন পড়বো। বায়োইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। এই বিষয়ে মূলত হিসাব নিকাশ করে ধারণা অর্জন করার চেষ্টা চালানো হয়। যেসব পদ্ধতি প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন, কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগোরিদম, ডেটা মাইনিং। এই ডেটা মাইনিং মানে আবার কি শুনবা? ডেটা মাইনিং হচ্ছে তোমার হচ্ছে ডেটা কালেক্ট করা, ঠিক আছে? বা সংগ্রহ করাকে তোমার ডেটা মাইনিং বলে। আচ্ছা, ইমেজ প্রসেসিং, সিমুলেশন যেটা 3Dর মধ্যে হয়ে থাকে, হ্যাঁ? বা ভার্চুয়াল রিয়েলিটিতে যেটা হয়ে থাকে। ডিসক্রিট ম্যাথ, এই যে ডিসক্রিট ম্যাথ এখানে লেখা আছে না, ডিসক্রিট ডিসক্রিট ম্যাথ, এই ডিসক্রিট ম্যাথ একটা আস্ত সাবজেক্টই আছে, ঠিক আছে? যে সাবজেক্টে আমরা অলরেডি পড়াশোনা আমি করে আসছি, ঠিক আছে? যেহেতু আমি ম্যাথের স্টুডেন্ট, সেই জন্য আমি এটা করছি। আমার মানে ডেডিকেটেড একটা সাবজেক্টই আছে, তোমার যেমন আইসিটি একটা সাবজেক্ট, এরকম ডিসক্রিট ম্যাথ নামে একটা আলাদা সাবজেক্টই আমাদের ছিল 100 মার্কের, ঠিক আছে? তো কন্ট্রোল থিওরি, সিস্টেম থিওরি, ভিজুয়ালাইজেশন মানে কি, সেটা হচ্ছে তোমার চোখে দেখার জন্য তোমার ভিডিওতে রূপান্তর করা, এক কথায় তোমার কম্পিউটারের মাধ্যমে, হ্যাঁ? তো এখন বায়োইনফরমেটিক্সের উদ্দেশ্য তো বুঝলাম, যে কি কি কাজ করতে হবে, আর প্যাটার্ন রিকগনিশন কি কি কাজ, উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটা আমরা মোটামুটি এখানে দেখলাম। এখন বায়োইনফরমেটিক্সের কাজ সম্পর্কে আমাদের জানতে হবে। বায়োইনফরমেটিক্সের কি সম্পর্কে জানতে হবে? বায়োইনফরমেটিক্সের কাজ সম্পর্কে আমাদের জানতে হবে। এই শাখার প্রধান কাজ জীববিজ্ঞান সম্বন্ধনীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা। তাহলে এই শাখার কাজ কি? জীববিজ্ঞান সম্বন্ধনীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা, ঠিক আছে? তবে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, তবে কি এখানে কি কি বলছে? সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, জিন অনুসন্ধান, জিনোম সমন্বয়, প্রোটিন গাঠনিক অ্যালাইনমেন্ট, প্রোটিন গঠন, ভবিষ্যদ্বাণী, জিন বহিঃপ্রকাশ সম্বন্ধে ভবিষ্যদ্বাণী, প্রোটিন প্রোটিন মিথস্ক্রিয়া, জিন ফাইন্ডিং, জিনোম সমাগম, ড্রাগ নকশা, ড্রাগ আবিষ্কার এবং বিবর্তনের নকশা প্রণয়ন প্রভৃতি বিষয়ে
এই শাখায় গবেষণা করে থাকে। এখন এই জায়গার যে কথাগুলো এগুলো ম্যাক্সিমাম তোমাদের সম্ভবত মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাই না? তো যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট আছো এই 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 বিষয়গুলো তোমরা বুঝতেছো, এই জিনিসগুলো কি, হ্যাঁ? এই যে জিন অনুসন্ধান করা, জিন বলতে ওই যে ভূত প্রেত জিন এইগুলা না, ঠিক আছে? মানুষের শরীরের মধ্যে কি থাকে, মানুষের শরীরের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে কি থাকে, জিন থাকে, ঠিক আছে? যেটা হচ্ছে মানুষের মানে তার পরবর্তী বংশধরের মধ্যে তার মানে তার যে বৈশিষ্ট্য, যেমন আমার বাবা মার বৈশিষ্ট্য কিন্তু আমার শরীরের মধ্যে আছে। এটা কিসের মাধ্যমে হয়? এটা কিন্তু আমার শরীরে এই যে বাবা মার বৈশিষ্ট্যগুলো আমার শরীরে যেটা আসে, এইটা আসে কিন্তু তোমার জিনের মাধ্যমে। বোঝা গেছে? আর জিন জিন কোথায় থাকে? ডিএনএ এর মধ্যে থাকে, হ্যাঁ? জিন থাকে জিনের মধ্যে ডিএনএ নাকি ডিএনএ এর মধ্যে জিন, আচ্ছা যাই হোক আমার বিষয়টা অতটা ক্লিয়ার না, তবে জিন ডিএনএ এটাই হচ্ছে এই বিষয়। তবে জিনকে তোমার বংশগতির ধারক ও বাহক বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে সেই 1000 বছর আগে, 1000 বছরের কথা বাদ দিয়ে আমি তার থেকেও বেশি ধরি, যে মনে করো যে 1 মিলিয়ন বছর আগে, ঠিক আছে? 1 মিলিয়ন বছর আগে বা 100 কোটি বছর, 10 কোটি বছর আগে বা 100 কোটি বছর আগে, ঠিক আছে? তোমার যে সময় হচ্ছে গিয়ে পৃথিবী ছিল আর কি, হ্যাঁ, সেই সময় যেসব প্রাণী জীবিত ছিল সেই প্রাণীর কিন্তু বংশ পরম্পরায় কিন্তু একই রকম নাই। আবার দেখো কিছু কিছু প্রাণী একই রকম আছে। বা বিশেষ করে তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করবা, যারা হচ্ছে বিশেষ করে আফ্রিকান, ঠিক আছে, যারা হচ্ছে আফ্রিকান বা আফ্রিকা মহাদেশে বসবাস করে, তাদের কিন্তু একটা জাতিগোত্র আছে যারা হচ্ছে সম্পূর্ণরূপে নিগ্রো বা কালো, ঠিক আছে? এই কালো কেন হয়েছে? ওই ওনারা ওনারা কি করে, ওনাদের হচ্ছে এই জিনগতভাবে বাবা মার বৈশিষ্ট্য সন্তান এইভাবে করতে করতে আসছে, তো তাদের মধ্যে তেমন পরিবর্তন নাই। তারপরেও পরিবর্তন হয়েছে, এটা সূক্ষ্ম হিসাব। এটার গবেষণা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবা যে আজ থেকে অনেক আগে যখন হচ্ছে গিয়ে তোমার গুহাতে বসবাস করতো মানুষ, তখন তাদের শারীরিক গঠন কি রকম ছিল, এখন কি রকম হয়েছে। এই যে এগুলো কেন হয়? এই জিনের হচ্ছে গিয়ে পরিবর্ধনের কারণে হয়, ঠিক আছে? বা নিজেকে ইভলিউশন করে নেয়, বা বিভিন্ন পরিবেশে বিভিন্ন প্রাণী নিজেকে ইভলিউশন করে নেয়, পরিবর্তন ঘটায় নেয়, ঠিক আছে? খাপ খাইয়ে নিয়ে একজনের পরিবেশের জন্য। তো এখন এইগুলো তোমার জিনের সঙ্গে সম্পর্কিত। এই জিন বা জিনোম বা প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট বা প্রোটিনের গঠন, এইগুলো দেখে আমরা বলতে পারবো যে আমার বর্তমানে এই প্রাণীটা আছে, এই প্রাণীটা আগামী কত বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। কিছু কিছু প্রাণী আছে যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের হচ্ছে জাতীয় প্রাণী, এটা কিন্তু প্রায় বিলুপ্তির পথে, ঠিক আছে? তো এখন এদের এই যে ডিএনএ বা এর অনেক কিছু জিনোম এইগুলো দিয়ে বা প্রোটিন গাঠনিক অ্যালাইনমেন্ট দিয়ে এরা বুঝতে পারে যে এদের কি হতে যাচ্ছে। মানে এটা একটা জাস্ট সিম্পল বিষয়, এটা আর একটা সাইডের, কিন্তু এটার সঙ্গে কিছুটা হলো সম্পর্কিত, ঠিক আছে? এই ধরনের তোমার ভবিষ্যতে কোন প্রাণী কি ধরনের রিভলিউশন ঘটাবে, ঠিক আছে? মনে করো যে 10 বছর 100 বছর আগে এই প্রাণীর ডিএনএ কি রকম ছিল, 100 বছর পরে এই প্রাণীর ডিএনএর একটু পরিবর্তন ঘটেছে, দ্যাটস মিন এই প্রাণীটা নিজেকে হচ্ছে পরিবর্তন ঘটাচ্ছে, পরিবেশের সাথে তোমার খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজের রিভলিউশন ঘটাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের বিভিন্ন বিষয় কিছু আছে, হ্যাঁ। তারপরে এখানে ড্রাগ নকশা, ড্রাগ আবিষ্কার, এই ড্রাগ বলতে তোমার ওষুধ, ঠিক আছে? ওষুধের কথা এখানে বলা হচ্ছে, হ্যাঁ। যে মানে বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু তোমার হচ্ছে গিয়ে বর্তমানে বিভিন্ন ভাইরাস আসতেছে, ভবিষ্যতে বিভিন্ন ভাইরাস আসবে, ঠিক আছে? এই যে ভাইরাসগুলো, হ্যাঁ, এই ভাইরাসগুলো তো তোমার নতুন নতুন ভাইরাস, তাহলে এই নতুন নতুন ভাইরাসের ডিএনএ স্ট্রাকচার ভিন্ন হয়, এদের জিনের স্ট্রাকচার ভিন্ন হয়। এইগুলো তোমার হচ্ছে গবেষণা করে সেই সব ভাইরাসের জন্য নতুন নতুন তোমার হচ্ছে ওষুধ আবিষ্কার করা হয়। ওষুধকেই মূলত ড্রাগ বলা হয়, ড্রাগ ড্রাগ ড্রাগ, বোঝা গেছে? ওষুধকে কি বলা হয়? ড্রাগ। তো ওইসব ওষুধের ওইসব ইসের জন্য, ওইসব জীবাণু ভাইরাসের জন্য নতুন নতুন ড্রাগ তৈরি করা হয়, ঠিক আছে? বা ড্রাগের নকশা তৈরি করা হয়। ড্রাগটা কি রকম হবে, ইনজেকশন হবে নাকি তোমার হচ্ছে শরীরে খাওয়ার জন্য হবে, নাকি ট্যাবলেট হবে, নাকি পানি হিসেবে গ্রহণ করবে, কিভাবে গ্রহণ করবে, নাকি ত্বকে মাখতে হবে, এই এই যে একটা নকশা, এইভাবে নকশা প্রণয়ন করা হয় এই তোমার যে এই শাখাতে, হ্যাঁ। তো সফটওয়্যার টুলস তৈরির ক্ষেত্রে প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ এই যে বায়োইনফরমেটিক্সের এইসব বিষয় আশয় করার জন্য তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন টুলসের প্রয়োজন হয়, সফটওয়্যার টুলস। যেমন আমরা যখন কম্পিউটারে লিখতে চাই, আমরা কি করি? কম্পিউটারে লিখতে চাই, ঠিক আছে? আমরা যদি মনে করি কম্পিউটারে লিখবো, তাহলে আমাদের এমএস ওয়ার্ড ব্যবহার করা লাগে। যদি আমরা এমএস ওয়ার্ড করা নাই, মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে, এই যে ওয়ার্ড প্যাড, এই যে ওয়ার্ড প্যাডের মধ্যে গেলে পরে আমি লিখতে পারি। তাহলে লেখার জন্য আমার কিন্তু একটা কি লাগছে বলো? লেখার জন্য আমার একটা ওয়ার্ড প্যাড প্রয়োজন হচ্ছে। ঠিক সেম ভাবে
তোমার এই বায়োইনফরমেটিক্সের যত কাজ এইগুলোকে তোমার একটা নির্দিষ্টভাবে করার জন্য, নির্দিষ্ট জায়গায় রাখার জন্য, ঠিক আছে, তোমার প্রোগ্রামিং ভাষার মাধ্যমে তোমার হচ্ছে সফটওয়্যার টুলস তৈরি করা হয়। তো এই সফটওয়্যার টুলস তৈরি করার ক্ষেত্রে তোমার কি ব্যবহার করা লাগতেছে? প্রোগ্রামিং ভাষা বা টুলস ব্যবহার করার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাভা বা এক্সএমএল বা সি বা সি প্লাস প্লাস, সি শার্প, পাইথন। এই পাইথন মানে সাপ ভাইবো না, পাইথন হচ্ছে এক ধরনের তোমার কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এসকিউএল, তারপর পার্ল, তারপর ম্যাটল্যাব, তারপর স্প্রেডশিট। এই স্প্রেডশিট কোন জিনিস? স্প্রেডশিটটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, যেটা হচ্ছে তোমাদের গত 2 দিন না 3 দিন যেটাতে আমি ক্লাস নিয়েছি, ওইটাকে স্প্রেডশিট বলে বা স্প্রেডশিটের কাজ করে, ঠিক আছে। তো এই ছিল মূলত হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের কাজ। এখন এরপরে আমরা পড়বো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি পড়বো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা সব থেকে একটু বেশি পড়াশোনা আছে। কোষের নিউক্লিয়াসের মধ্যে বিশেষ কিছু পেঁচানো বস্তু থাকে যাকে বলা হয় ক্রোমোজোম। এই যে দেখো ক্রোমোজোম চলে আসছে, ঠিক আছে, ক্রোমোজোম চলে আসতেছে, ঠিক আছে। কোষের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? কোষের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। দেখতে কি রকম? কিছু পেঁচানো, মানে কি পেঁচানো অবস্থায় থাকে বা পেঁচানোর মতো দেখা যায়। এই ক্রোমোজোমে জীবের বৈশিষ্ট্য বহন করে। তাহলে ক্রোমোজোম কি করে? ক্রোমোজোম হচ্ছে তোমার হচ্ছে জীবের বৈশিষ্ট্য। এই ক্রোমোজোমের মধ্যেই থাকে তোমার হচ্ছে গা, ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেঁচানো। কিসের মতো পেঁচানো? চেইনের মতো পেঁচানো। চলো আমরা ক্রোমোজোম দেখবো, একটু পরে আমরা ক্রোমোজোম দেখবো, ঠিক আছে। ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে, সেটাকে বলা হয় ডিএনএ। এখন ডিএনএ এর পূর্ণরূপ কি? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিএনএ এর অনেক অংশে বিভক্ত এবং এর একটি নির্দিষ্ট অংশকে জিন বলে। দেখছো, এই ডিএনএ এর মধ্যে জিন থাকে। তাহলে আমি তখন যেটা বলছি সেটা আমি ঠিকঠাকই বলেছি। মানুষের শরীরে কি থাকে? ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএ এর মধ্যে কি থাকে? তোমার হচ্ছে জিন থাকে, হ্যাঁ। তাহলে আমরা চলো ক্রোমোজোমটা কিরকম আমরা দেখে আসি, হ্যাঁ। আমরা দেখবো, আমরা প্র্যাকটিক্যালি পড়াশোনা করব। ক্রো- ক্রোমো ক্রোমোজোম। আচ্ছা, chromosome, আচ্ছা আমরা ক্রোমোজোম দেখবো, ঠিক আছে। ক্রোমোজোমের মধ্যে কি আছে সেইগুলো দেখবো, ঠিক আছে। ক্রোমোজোম ইমেজে যাই। এই দেখো, এখানে দেখো তোমরা হচ্ছে দেখতে পারতেছো, এই দেখো, এটাকে ক্রোমোজোম বলে। এটাকে কি বলে? ক্রোমোজোম বলে। আচ্ছা, দেখো এখানে তোমরা দেখতে পারতেছো এটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে দেখো আবার পেঁচানো 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 কিছু একটা আছে, দেখতে পারতেছো? এই দেখো পেঁচানো পেঁচানো কিছু একটা কিন্তু আছে। তো সেইগুলো হচ্ছে তোমার ডিএনএ। তবে এক একটা ইসের সিস্টেম বা স্টাইল এক এক রকম। আমরা কয়েকটা ফটো দেখলে পরে মোটামুটি তোমরা বুঝতে পারবা। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। এই ক্রোমোজোমের বিভিন্ন সময় বিভিন্ন আকার আকৃতি হয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার ক্রোমোজোম। এই দেখো এইগুলো হচ্ছে তোমার কি ক্রোমোজোম। আর ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। কি থাকে? ডিএনএ, ঠিক আছে। তাহলে আমরা ডিএনএটা আমরা একটু দেখে আসি, ডিএনএ জিনিসটা কি। এই দেখো, এই ডিএনএটা আবার কিসের মতো? পেঁচানো। ডিএনএটা কি অবস্থায় আছে? পেঁচানো অবস্থায় আছে, হ্যাঁ। এই দেখো ডিএনএটা কি অবস্থায় আছে? এই দেখো পেঁচানো অবস্থায় আছে। ডিএনএটা কি অবস্থায় আছে? পেঁচানো অবস্থায় আছে। এখন ডিএনএর মধ্যে এই দেখো এক একটা বিভিন্ন অংশ আছে। এখানে একটা হলুদ কালার, এখানে ব্লু কালার, গ্রিন কালার, ঠিক আছে। এই যে এক একটা অংশ ডিএনএর মধ্যে আছে, সেই এক একটা অংশটাকে বলা হচ্ছে জিন, ঠিক আছে। এক একটা অংশটাকে কি বলা হচ্ছে? জিন বলা হচ্ছে, হ্যাঁ। আশা করি তোমরা বুঝতেছো আমি যেটা আসলে বোঝানোর চেষ্টা করতেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই দেখো এখানে একটা ডিএনএ দেখা যাচ্ছে, আমরা এই ডিএনএটা দেখি, ঠিক আছে। এই দেখো এখানে ডিএনএ দেখা যাচ্ছে, দেখছো পেঁচানো পেঁচানো একদম মানে তোমার হচ্ছে সুতার মতো পেঁচানো অবস্থায় আছে। আর এর মধ্যে দেখো টি লেখা রয়েছে, এ লেখা রয়েছে, সি লেখা রয়েছে, জি লেখা রয়েছে। এইগুলা হচ্ছে তুমি বলতে পারো যে তোমার হচ্ছে জিন, মানে ওনারা যেটা বলতেছে সেইভাবে। তো এটা আসলে বায়োলজিক্যাল ফ্যাক্ট বা জীববিজ্ঞানের বিষয়, আমাদের এত ডিপলি জানা লাগবে না। এরও আবার অনেক শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন বিষয় আশয় আছে। আমরা এ নিয়ে মাথা খাওয়াবো না, শুধু আমাদের চেনার বিষয় যে আসলে ডিএনএটা দেখতে কেমন, ঠিক আছে। এটাই আর কি, ডিএনএ স্ট্রাকচারটা কেমন। এই যে ডিএনএ স্ট্রাকচার এইরকম। আমরা মোটামুটি এখন ডিএনএটা দেখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা জিন, ডিএনএ এর মধ্যে জিন। আচ্ছা, genes in DNA, আচ্ছা দেখি আমরা জিনটাকে নির্দিষ্টভাবে আমরা দেখতে পারি কিনা, ঠিক আছে। আমরা একটু ইমেজ সার্চ দিই।
আচ্ছা না, জাস্ট এই যে ডিএনএ গুলো তোমার বলতেছে, ঠিক আছে, ওইগুলোই তোমার দেখাচ্ছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র, এই দেখো ডিএনএর মধ্যে, এই দেখো আলাদা আলাদা যে বিষয়গুলো দেখাচ্ছে জিন, ঠিক আছে। ওপেন আমরা দেখি, এইগুলো আসলে বায়োলজিক্যাল তোমার হচ্ছে ফ্যাক্ট, এইগুলো আসলে অত ক্লিয়ারলি তোমার জানা দরকার নেই, জাস্ট স্ট্রাকচারটা কীরকম এটা জাস্ট একটু দেখলে বুঝলে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, তো এই ডিএনএ এর অনেক অংশে বিভক্ত এবং এর একটি নির্দিষ্ট অংশকে জিন বলে। তাহলে এর একটি নির্দিষ্ট অংশকে কি বলে? জিন। আর যে পদ্ধতির মাধ্যমে মানুষের প্রয়োজনে কোনো জীবের জিনোমের মধ্যে নতুন জিন যোগ করে বা কোনো জিন অপসারণ করে বা পরিবর্ধন করে জিন বেশি ব্যবহার উপযোগী করা হয়, সেই পদ্ধতিকে জিন প্রকৌশলী বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তার মানে কি, এই যে ক্ষুদ্র একটা জিনিস, ঠিক আছে, এই যে ক্ষুদ্র একটা জিনিস, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে মানুষের প্রয়োজনে কোনো জীবের জিনোমের মধ্যে নতুন জিন যোগ করা হয়। যেমন ধরো ওই আমরা এই যে হাইব্রিড হাইব্রিড যে হচ্ছে ফসলগুলো আমরা উৎপাদন করি বর্তমানে, ঠিক আছে, আগে ধান উৎপাদন হতো তুলনামূলক কম, এখন বেশি উৎপাদন হচ্ছে। আগে হচ্ছে তোমার বেগুন বা হচ্ছে আমরা উস্তে ছোটকালে দেখছি ছোট ছোট, এখন অনেক বড় বড় হয়। এইগুলো কিসের মাধ্যমে জানো? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এগুলো করা হয়। অর্থাৎ মনে করো যে বড় কোনো জাতের তোমার হচ্ছে গিয়া ইসের মধ্যে বীজের মধ্যে থেকে ওই জিনটাকে নিয়ে এসে নতুন বীজের মধ্যে এই জিনটাকে হচ্ছে প্রয়োগ করা হয় বা ব্যবহার করা হয়, ঠিক আছে। ব্যবহার করলে কি হয়, যে আমাদের, যেমন ধরো আমি সিম্পলি বলি, সৌদি আরবেতে উস্তে হয় সাপোজ, ধরো সৌদি আরবে উস্তে হয়, ঠিক আছে। এখন সৌদি আরবে অনেক বড় বড় উস্তে হয় সাপোজ, আমি বলছি না যে ওখানে ওইটা হয়, ঠিক আছে। মনে করো যে অনেক বড় বড় হয়, ঠিক আছে, মনে করো যে 4টা দিলেই 1 কেজি হয়ে যায়, কিন্তু বাংলাদেশের যে উস্তেগুলো হয় ছোট ছোট, মনে করো 20-25টা নেয়ার পরে 1 কেজি হয়। তাহলে এখন আমরা চাচ্ছি যে সৌদি আরবের ওই উস্তে গাছটা আমাদের দেশে নিয়ে এসে লাগাবো, তাহলে আমাদের দেশে কি হবে? হবে না। কারণ ওই ওই উদ্ভিদটা ওই সৌদি আরবের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। তাই কি হবে, ওই দেশে তোমার ওইটা হবে, কিন্তু বাংলাদেশে আনলে ওটা মারা যাবে অথবা ফলন ঠিকঠাক দেবে না। তাহলে কি করতে হবে, আমাদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে। সেই জন্য কি করা হয়, ওই যে তোমার হচ্ছে সৌদি আরবের যে উস্তেটা আছে সেটার মধ্যে থেকে তোমার জিনটাকে বের করে নিয়ে এসে বাংলাদেশে যে উস্তেগুলো হয় সেই উস্তের বীজের মধ্যে, সেই বীজের মধ্যে থেকে সেই ডিএনএর মধ্যে যায় যে জিন রয়েছে, এই বাংলাদেশের এই তোমার হচ্ছে মনে করো যে এই বীজের মধ্যেকার যে জিন, সেই জিনটাকে কিছুটা অপসারণ করে ওই সৌদি আরবের যে বীজ ছিল সেই বীজের থেকে যে জিনটা নিয়ে আসছে, সেই জিনটা এই বাংলাদেশের বীজের মধ্যে দিয়ে নতুন চারা গাছ তৈরি করা হয়, এবং দেখা যায় যে তুলনামূলক ওই গাছের মতো একদম হুবহু না হলেও প্রায় অনেকটাই পরিবর্তন ঘটে। হয়তো কি হবে, হয়তো 8টাতে 1 কেজি হবে অথবা 6টাতে 1 কেজি হবে, বুঝতে পারছো? এইরকম, তা আসলে এইরকম কাজ করে থাকে। অর্থাৎ আমরা এখানে যেটা বলতেছি, যে যে পদ্ধতির মাধ্যমে মানুষ প্রয়োজনের কোনো জীবের জিনোমের মধ্যে নতুন জিন যোগ করে, বুঝতে পারছো, বা কোনো জিন অপসারণ করে বা পরিবর্তন ও পরিবর্ধন করে জিন বেশি ব্যবহার উপযোগী করা হয়, সেই পদ্ধতিকে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে। তাহলে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে সেটার সংজ্ঞা কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম। তো সংক্ষেপে বলা যায়, কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এখন জীব বলতে কিন্তু 2 রকম জীব, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী, ঠিক আছে। এটা উদ্ভিদের ক্ষেত্রেও হয়, প্রাণীর ক্ষেত্রেও হয়। এই যে আমরা বলো দেখো না, এখন আগে কিন্তু দেশি গরু ছিল আমাদের বাংলাদেশে, কিন্তু প্রচুর দেশি গরু ছিল, ঠিক আছে। এই দেশি গরুগুলো কি হয়তো মানে অনেক বড় হইতো না তুলনামূলক, ঠিক আছে, তুলনামূলক বড় হইতো না, ছোট হইতো, ঠিক আছে, গোশ কম হইতো, গোশ উৎপাদন কম হইতো, দুধ উৎপাদন কম হইতো। তো কি করা হয়েছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন ক্রস প্রজাতির গরু তৈরি করা হয়, ঠিক আছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। মনে করো যে আমরা যেটা অস্ট্রেলিয়ান দেখি বা ফ্রিজিয়ান বলি, ওইটা কিন্তু ওই অস্ট্রেলিয়ান বা ওই অন্যান্য দেশের যে গরু গাভীগুলো আছে অনেক এরকম উৎপাদনশীল গাভী, সেটার তোমার হচ্ছে ক্রস ডিএনএ করা হয় বাংলাদেশের তোমার হচ্ছে এই উম, গরুর সঙ্গে। করার পরে কি হয়, একটা নতুন প্রজাতি তৈরি হয়। সেখানে দেখা যায় যে বাংলাদেশে এই এই গাভীগুলো বাংলাদেশের পরিবেশটাকে, মানে গরুগুলো বাংলাদেশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। আবার বাইরের দেশের মতো অতটাও উৎপাদনশীল না হলে, আবার আপাতত বাংলাদেশের যে গরুগুলো রয়েছে সেই গরুর থেকে তুলনামূলক অনেক বেশি দুধ উৎপাদন করতেছে, অনেক বেশি গোশ উৎপাদন করা সম্ভব হচ্ছে।
তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আসলে এর কাজটা কোথায়, এর এর ব্যবহার কোথায় হয়ে থাকে, ঠিক আছে? তো কোনো জীবে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশলের শাব্দিক অর্থ হচ্ছে বংশগতির প্রযুক্তিবিদ্যা। কি বলতেছে? বংশগতির প্রযুক্তিবিদ্যা। এটা স্বাভাবিক, কারণ আমাদের দেশের যে দেশীয় গরুগুলো সেগুলো তো আহামরি বেশি বড় প্রজাতির না, বেশি দুধ উৎপাদন হয় না, বেশি গোশ উৎপাদন হয় না। কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু অনেক বেশি উৎপাদন হয়, অনেক দুধ বেশি গোশ উৎপাদন হয়। তো এই জিনিসগুলো যখন ওখানে ঘটতেছে, তাহলে আমার দেশে হবে না কেন? তখন কি করা হচ্ছে, ওই গরুর থেকে ডিএনএ নিয়ে এসে বাংলাদেশের একটা গরুর সঙ্গে তোমার হচ্ছে কি করা হচ্ছে, ক্রস মিসিং করা হচ্ছে। তখন একটা নতুন প্রজাতি তৈরি হচ্ছে, যেটা যে গরুটা আমাদের দেশে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারতেছে, আবার দুধ এবং গোশের দিকেও উৎপাদন অনেক বেশি হচ্ছে। তার মানে কি, বাংলাদেশের যে গরুটা ছিল তার বংশের কি উন্নতি ঘটে গেল না? ঠিক আছে, যে স্বাভাবিক যে ছোট প্রজাতির গরু ছিল তার একটা উন্নতি ঘটে গেল। এই উন্নতিটাই মূলত বংশগতির প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ বংশগতির একটা তোমার হচ্ছে মডার্নাইজ করা বা হচ্ছে উন্নয়ন ঘটানো, ঠিক আছে? তো বংশগতি সংক্রান্ত বিষয়ে আহরিত জ্ঞানকে মানুষের মঙ্গলের উদ্দেশ্যে কাজে লাগানোর প্রক্রিয়াটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তাহলে এখানে আবার কিন্তু আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আরও একটা সংজ্ঞা কিন্তু এখানে আমরা বলতে পারি, বংশগতি সংক্রান্ত বিষয়ে আহরিত জ্ঞানকে মানুষের মঙ্গলের উদ্দেশ্যে কাজে লাগানোর প্রক্রিয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। তো সুতরাং আমরা বলতে পারি জীবকোষের ক্রোমোজোমে অবস্থিত কোনো নির্দিষ্ট জিন অথবা জিন সমষ্টির জেনেটিক পদার্থের পরিবর্তন, প্রতিস্থাপন, পুনর্বিন্যাসকরণ, সংশ্লেষণকরণ, ত্রুটিসমূহের দূরীকরণ ইত্যাদি জিন প্রকৌশল বলে। তো জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বিশেষ জিনকে ক্রোমোজোমের ডিএনএ অণু থেকে পৃথক করে তাকে কাজে লাগানো। তার মানে কি, জিন প্রযুক্তির মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা কি? জিন প্রযুক্তির মূল উদ্দেশ্যটা হচ্ছে কোনো বিষয়ে কোনো বিশেষ জিনকে ক্রোমোজোমের ডিএনএ অণু থেকে পৃথক করে তাকে কাজে লাগানো। এই পৃথককৃত জিনকে কোনো জীবকোষে প্রবেশ করিয়ে বা কোষ হতে সরিয়ে উক্ত জীবটির বৈশিষ্ট্যের বংশগতির বদলে বদলে দেওয়া সম্ভব। মানে মানে বংশগতি বদলে দেওয়া সম্ভব, কারণ সেটা আমরা আমাদের চোখের সামনে উদাহরণ দেখতে পারতেছি, ঠিক আছে? যে আগে দেশি গাভীগুলো দুধ সর্বোচ্চ 2-3 কেজি দুধ দিতে পারতো, সর্বোচ্চ 3 কেজি, মানে বিরাট রেয়ার একটা ব্যাপার মানে। তো এখন দেখো আমাদের দেশে যেসব গাভী আছে ম্যাক্সিমাম ক্রস, ওই বলে শাহি আলি, পাবনা, এই যে বিভিন্ন ধরনের নাম দেয়। তো এইগুলোতে কি হচ্ছে, এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ দুধ দেয়। মানে কিছু না হলো 8 কেজি, 9 কেজি, 10 কেজি করেও দিনে দুধ দিয়ে থাকে, কিন্তু মানে তারও বেশি। কোনো কোনো গরু 20 কেজিও দুধ দিয়ে থাকে। আসলে এগুলো পরিচর্যা, পরিবেশের ব্যাপার স্যাপার, খাদ্যাভ্যাসের উপরে নির্ভর করতেছে, ঠিক আছে? তো আসলে এইগুলো কেন ঘটতেছে? এই যে জীবকোষের মধ্যে তোমার এই যে ভালো বা ভালো জাতের গরুর জিনকে বা ডিএনএর কাটা অংশ নিয়ে এসে আমাদের দেশে এই যে গরুর সঙ্গে এটার ক্রস মিসিং করতেছে, বা আরো অন্য কোনো জাতের সঙ্গে ক্রস মিসিং করে এটা করতেছে। এর ফলে কি হচ্ছে, ওই জীবটির প্রথমে যে কাজে অভ্যস্ত ছিল তা করতে সক্ষম হয়। মানে এই জীবটি প্রথমে যে কাজে অভ্যস্ত ছিল তা করতে সক্ষম হয়, মানে আরো ভালোভাবে করতে সক্ষম হয়। ত্রুটিপূর্ণ জিনযুক্ত একটি কর্মক্ষমতাবিহীন জীবের কোষে অন্য জীব থেকে সংগৃহীত কর্মক্ষম বা ভালো জিন স্থানান্তর করে জীবটির কর্মক্ষম করা যায়। অর্থাৎ আগে মনে করো যতটুকু কাজ কম হয়তো, এটার থেকে আরো একটু বেশি কাজ হচ্ছে। আগে কম দুধ উৎপন্ন হতো, এখন বেশি দুধ উৎপন্ন হচ্ছে। আগে কম গোশ উৎপন্ন হতো, এখন বেশি দুধ। আমি জাস্ট তোমাদের একটু বাস্তব উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? বাস্তব উদাহরণ দিচ্ছি যাতে তোমরা বিষয়টা মেমোরাইজ করতে পারো, বিষয়টা ভালোভাবে বুঝতে পারো। হ্যাঁ, তো মানুষের প্রয়োজনীয় হরমোন বা এনজাইমের নিঃসরণ নিয়ন্ত্রণকারী জিন নিম্ন স্তরের কোনো প্রাণী বা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে দ্রুত ও বেশি পরিমাণে উক্ত হরমোন বা এনজাইম উৎপন্ন করা যায়। অর্থাৎ দেখো, মানুষের প্রয়োজনীয় যেসব হরমোন আছে, বিশেষ করে তোমরা তোমাদের বলি, অনেকে আছে থাইরক্সের রোগী। দেখবা তোমার থাইরক্সিন বা থাইরক্স নামের এক ধরনের একটা ট্যাবলেট আছে, অনেক মানুষই, ঠিক আছে, তোমার দীর্ঘদিন ধরে এটা মানে মারা যাওয়ার আগ পর্যন্ত খেতে হবে। কোনো সময় একটু খাওয়ার পরিমাণ বাড়াতে হবে, কোনো সময় খাওয়ার পরিমাণ কমাতে হবে। এই যে একটা বিষয়, তার মানে কি, উনি হরমোন উৎপাদন করতে পারতেছে না। তাহলে উনি যদি হরমোন উৎপাদন না করতে পারে, তাহলে কি করতে হবে, তার বাইরে থেকে হরমোন তার শরীরে প্রবেশ করাতে হবে। তাহলে বাইরে থেকে যদি হরমোন প্রবেশ করার প্রয়োজন হয়, তাহলে ওই হরমোনের প্রয়োজন। এখন একজন মানুষ সবসময় কি এই হরমোন দিতে চাইবো, বা কোনো মানুষকে বলবো যে নেন আমার শরীর থেকে হরমোন বাইর করে নেন, এটা করেন, এটা করেন? না, এইগুলো কারোর প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? এই মানুষের প্রয়োজনীয় যে হরমোন বা এনজাইম, এটা মনে করো কোনো একটা ব্যক্তির শরীর থেকে এটা বের করে নেওয়া হলো অল্প কিছু পরিমাণ, সেইটা নিয়ে তোমার হচ্ছে গিয়া
নিয়ন্ত্রণকারী জিন নিম্ন স্তরের কোনো প্রাণী, মানে নিম্ন স্তরের কোনো প্রাণীর মধ্যে তোমার ওই এই যে হরমোন বা এনজাইমটা পুশ করা হয়, অথবা ব্যাকটেরিয়ার দেহে এই জিনিসটা প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পরে কি হয়, এই যে এনজাইমটা মানুষের শরীরে যে পরিমাণ দ্রুত উৎপন্ন হয় আর তার থেকে আরো বেশি এবং বেশি দ্রুত উৎপন্ন হয়, তাহলে কি হচ্ছে এই প্রাণীগুলো থেকে আমরা এই হরমোন এবং এনজাইমগুলো আমরা কালেক্ট করতে পারতেছি। আর কালেক্ট করে পরবর্তীতে আমরা এই ট্যাবলেট বা ওষুধ বা ড্রাগ যেটা বলি, আমরা একটু আগে পড়েছি ড্রাগের নকশা বা ড্রাগ আবিষ্কার করতে পারতেছি। তার ফলে কি হচ্ছে, আমাদের সাধারণ যে স্বাভাবিক মানুষের যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই রোগ বালাই থেকে মানুষ কিন্তু মুক্ত হচ্ছে। আচ্ছা, ক্ষতিকর জিন অপসারণের মাধ্যমে দেহের রোগ বালাই বা কোনো খারাপ অভ্যাস দূর করা সম্ভব। এই যে দেখো, রোগ বালাই বা কোনো খারাপ অভ্যাস দূর করা সম্ভব। জিন প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও অণুজীব থেকে তৈরি হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধপত্র। দেখছো, আমি কিন্তু একটু আগে যে জিনিসটা বললাম এটাই কিন্তু এখানে তৈরি করতেছে এরা, বা তৈরি করার চেষ্টা করতেছে। তো জিন ভাইয়া আমার এগুলো দেখা যাচ্ছে না যে। কি দেখা যাচ্ছে না? এই যে বেদাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, তোমার মনে হয় নেটের সমস্যা, হ্যাঁ? হ্যাঁ বেদাচ্ছে। আচ্ছা, এখন দেখো, জিন প্রযুক্তি ব্যবহার করে মানুষের বিভিন্ন ধরনের, যেমন হাঁপানি, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, এইসব রোগের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ মানুষ এই জিন প্রযুক্তি ব্যবহার করে এমনভাবে প্রযুক্তিগত সমস্যা সমাধান করার চেষ্টা করতেছে যাতে ভবিষ্যতে কোনো বাচ্চা কাচ্চা মা জন্মগ্রহণ করার পরে মৃত্যুর আগ পর্যন্ত তার শরীরে হাঁপানি রোগ আসবে না, ডায়াবেটিস রোগ আসবে না, হৃদরোগ হবে না, ক্যান্সার হবে না। এই ধরনের গবেষণাও চলতেছে। এবং এই গবেষণা তো চলতেছে, এর পাশাপাশি সবচেয়ে বেশি গবেষণা চলতেছে হাঁপানি রোগের ওষুধ তৈরি করা, ডায়াবেটিস রোগের ওষুধ তৈরি করা, হৃদরোগের ওষুধ তৈরি করা, ক্যান্সারের ওষুধ। আমরা জানি এখন পর্যন্ত ক্যান্সারের 100% পারফেক্ট, ঠিক আছে, এটা মানে এখন পর্যন্ত সেরকম কোনো ওষুধ কিন্তু তৈরি হয় নাই। ঠিক আছে, যেমন একটা ক্যান্সারের আবার স্টেজ আছে, ওই একদম সে লাস্ট স্টেজে চলে গেলে সেখান থেকে সুস্থ করে নিয়ে আসার কোনো সুযোগ নাই। এই ধরনের কোনো ওষুধ এখন পর্যন্ত তৈরি হয় নাই। তার মানে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ থেকে অনেকে ফেরত আসে, কিন্তু লাস্ট স্টেজ থেকে কেউ ফেরত আসে না, বা খুব কম, রেয়ার। ঠিক আছে, যেটা আসলে আল্লাহ না চাইলে কারো ফেরত আসার কোনো কি নেই, সুযোগ নেই, হ্যাঁ। তো এই ধরনের রোগের চিকিৎসা ব্যবস্থা করতেছে এই ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে, হ্যাঁ। তো এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ সাফল্য হলো রিকম্বিনেন্ট ডিএনএ। এটা কি বলা আছে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা, যা দিয়ে প্রয়োজন মতো ও পরিমাণ মতো বিশুদ্ধ মানব ইনসুলিন ও মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন উৎপাদন করতে সক্ষম। এই ইনসুলিন জিনিসটা কি বলো তো দেখি? এই যে এখানে যে ইনসুলিন জিনিসটা আছে, ইনসুলিনটা হচ্ছে যে বিশেষ করে দেখবা যারা ডায়াবেটিসের রোগী তাদের শরীরে মানে মাঝে মধ্যে ইনজেকশন নিয়ে লাগে। দেখবা ওনারা নিয়মিত ইনজেকশন নেয়, হ্যাঁ। এই ইনজেকশনটাই মূলত মধ্যে যেটা থাকে সেটাই মূলত ইনসুলিন। অর্থাৎ ওই মানুষটা শরীরের মধ্যে ইনসুলিন, আমি দেখছি আমি দেখছি। হ্যাঁ। তো মানুষগুলো যারা ডায়াবেটিসের রোগী তাদের শরীরে ইনসুলিন তৈরি হয় না, তাই বাইরে থেকে কি করা হয়, ইনসুলিন পুশ করা হয়, শরীরের মধ্যে ইনসুলিন দেওয়া হয় যাতে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে। তো এই ইনসুলিন তৈরি করতে বা মানুষের অন্যান্য বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন, যেটা আমি বললাম থাইরক্স, ঠিক আছে, এই সব ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো তোমার হচ্ছে জন্য ওষুধ তৈরি করার জন্য এই ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়াও কৃষি বিজ্ঞানীরা এই প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলনশীল উন্নত মানের খাদ্য দেবো। এই যে একটু আগে তোমাদের কিন্তু আমি উস্তে দিয়ে আমি কিন্তু উদাহরণ টানছি, ঠিক আছে, সেইটাই দেখো এখানে আসছে, যে ধান, মটর, শিম ইত্যাদি উৎপাদন করছে আমাদের দেশের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম। দেখো, ইনি কিন্তু আমাদের দেশের বিখ্যাত একজন বিজ্ঞানী, ডক্টর মাকসুদুল আলম। ঠিক আছে, আমরা অনেকে চিনি না, জানি না, আমরা বাইরের বিজ্ঞানী নিয়ে দাপাদাপি করি, লাফালাফি করি, কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক বড় বড় বিজ্ঞানী আছে। ঠিক আছে, আমরা তাদের নামও ঠিকঠাক জানি না। ঠিক আছে, কিন্তু বাইরের দেশের ওই কোন বিজ্ঞানী নোবেল পাইলো, কে কি পাইলো, এটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত আছি। ইনি সর্বপ্রথম, আবার কিন্তু বলতেছি, ডাক্তার মাকসুদুল আলম, ইনিই কিন্তু সর্বপ্রথম তোমার হচ্ছে তোষা পাটের, কি পাটের, তোষা পাটের জিনোম কোড আবিষ্কার করেন। এই যে জিনোম কোড আবিষ্কার করেন, এতে উন্নত জাতের সঠিক উৎপাদনশীল ফসল প্রাপ্তি সম্ভব হয়েছে। ঠিক আছে, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে নানা ধরনের ক্ষতিকর ও বিষাক্ত দূষণ পদার্থগুলো নষ্ট করে ফেলা হচ্ছে। এই প্রযুক্তি ব্যবহার করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে
অপরাধকারী শনাক্তকরণ এবং সন্তানের পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয় করা যায় বর্তমান জেনেটিক ইঞ্জিনিয়ারিং আইসিটি এর একটি অন্যতম প্রযুক্তি হিসেবে আলোচিত হচ্ছে। দেখো অনেক সময় কিন্তু এই বাবা ওই অমুকের বাবা তমুক, তমুকের বাবা অমুক, এই নিয়ে অনেক সময় কনফিউজিং হয়। বর্তমান যুগে এরকম চলে আসছে, ঠিক আছে, এর কনফিউশন হয়ে পড়ে। এর ফলে কি হয়, তোমার ডিএনএ টেস্ট করানো হয়, ঠিক আছে, কি করানো হয়, ডিএনএ টেস্ট করানো হয়। এরকম জাপানে একটা ঘটনা ঘটছিল, আমি তোমাদের একটু উদাহরণ টানি, ঠিক আছে, সম্ভবত জাপানে, আই এম নট শিওর, তারপরে বলি ঘটনা কতটুকু সত্য আমি জানি না, তবে আমি শুনেছি আর কি কোথাও একটা জায়গায়, যে তোমার হচ্ছে গা মানে মানে দুইটা ছেলে একই স্কুলে পড়াশোনা করে, তো দুইজনের বার্থডে একই দিনে, ঠিক আছে, কিন্তু এই একজন কাপলের যে সন্তান তাদের কাপল হিসেবে বিশেষ করে তার বাবা, ঠিক আছে, ওই ওই যে সন্তানের বাবা কোনোভাবেই মানে ওই বাচ্চা যত বড় হচ্ছে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে এই বাচ্চাটা আমার, কেন, কারণ আমার বাচ্চা এত সুন্দর কোনোভাবেই হতে পারে না, মানে সে ধরেই নিয়েছে যে আমার বাচ্চা এত সুন্দর, অসম্ভব ব্যাপার, ঠিক আছে, হ্যাঁ আমার সন্তান সুন্দর হতেই পারে, সৃষ্টিকর্তা সুন্দর রূপ দিতেই পারে, তবে এত সুন্দর মানে আমার অতীত ইতিহাসে আমার পরিবারে এমন কেউ নাই যে এত সুন্দর হবে, কিভাবে সম্ভব। তো এইটা নিয়ে খুব মানে কনফিউশন। তারপরে তোমার হচ্ছে গিয়া এই নিয়ে একটু মোটামুটি মাঝে মধ্যেই এই বিষয়গুলো হয়। আবার যখন হচ্ছে বার্থডে আসে, ওই দুইটা বাচ্চা একই স্কুলে পড়ে, দুইটা বাচ্চা কি করে, একই স্কুলে পড়ে, এবার ওই দুইটা বাচ্চা একই দিনে বার্থডে হয় এবং একই সাথে বার্থডে সেলিব্রেট হয়। তো এইবার তোমার হচ্ছে এই ইনার বাচ্চা কাচ্চারা ওনারা দেখছে, ওনার বাচ্চা কাচ্চারা ওনারা দেখছে, এখন দুইজনে দুই বাচ্চা কাচ্চা দেখে দুইজনের দুই কাপলদের মধ্যেই আর কি মনের মধ্যে একটা খটকা আছে, ওনাদের মনে হয় ওই সন্তান আমাদের, ইনাদের মনে হয় এই সন্তান আমাদের। তো এই বিষয় নিয়ে পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে ডিএনএ টেস্ট করানো হয়। তো ডিএনএ টেস্ট করে দেখা গেছে যে আসলে এটাই সত্যি যে এই যে কাপল যে বাচ্চা লালন পালন করতেছে এটা হচ্ছে আরেকজনের বাচ্চা, আরেকজন যে বাচ্চা পালন করছে এটা ছিল আরেকজনের বাচ্চা, মানে দুইজনের বাচ্চা চেঞ্জ হয়ে গেছে। এখন এই ঘটনাটা কিভাবে ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে হচ্ছে একই দিনে একই সময় একই হসপিটালে দুইজনের হচ্ছে গিয়ে একই দিনে ডেলিভারি হয়, শুধু মাঝখানে সময় ছিল 1 ঘন্টার তফাৎ, ঠিক আছে, 1 ঘন্টা এদিক ওইদিক সময়, হ্যাঁ, তো এই 1 ঘন্টার তফাৎ ছিল, কিন্তু এই যে নার্সরা হসপিটাল থেকে তোমার বাচ্চাকে তোমার হচ্ছে ভুল করে ফেলেছিল, যে এর বাচ্চা এর কাছে দিয়ে দিছে, এর বাচ্চা এর কাছে দিয়ে দিছে। তাহলে দেখো একটা বিরাট কিন্তু একটা হৃদয় হৃদয় বিদারক একটা ব্যাপার স্যাপার। যে বাচ্চা নিজেদের মনে করতেছে সেই বাচ্চা এখন নিজের না, এই বাচ্চার প্রতি ইমোশন হয়ে গেছে, আবার ওই বাচ্চা ওনাদের ওই বাচ্চার প্রতি তাদের একটা মহব্বত যে আমার আপন বাচ্চা, আমার নিজের বাচ্চা, কি একটা সমস্যার মধ্যে। তো দেখো এই যে বাবা মা যে 100% এর বাবা মা এ, এর বাবা মা এ, এই জিনিসটা কোথা থেকে আমরা ক্লিয়ার হতে পারতেছি বা তারা কিভাবে ক্লিয়ার হলো, সেটা হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে, হ্যাঁ। অর্থাৎ এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোন পর্যায়ে চলে গেছে একবার চিন্তা করো, হ্যাঁ। তো জিন প্রকৌশলের মাধ্যমে জীবন পরিবর্তনের মূলনীতি নিম্নরূপ। এখন এই জিন কৌশলের মাধ্যমে জীবন পরিবর্তনের মূল নীতি কি রকম হয় সেগুলো আমরা এখন দেখি। তো সর্বপ্রথমে যে জিনটি দ্বারা একটি জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হবে তাকে আলাদা করা হয়। একটি ডিএনএ এর জিন অন্য একটি জিনে দৈব চয়নভাবে প্রতিস্থাপন করা হয়, অর্থাৎ একটা ডিএনএ এর জিন আর একটা ডিএনএ তে দৈবভাবে প্রতিস্থাপন করা হয়, মানে জাস্ট না আমার ইচ্ছা মানে ব্যবহার করা দরকার ব্যবহার করে দেখি কি হয়। অথবা ডিএনএটির একটি নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করা হয়, তাপ ও ইলেকট্রিক শক দিয়ে একটি ডিএনএ কে একটি ব্যাকটেরিয়ার কোষে ঢোকানো হয়, তাপ বা ইলেকট্রিক শক দিয়ে, মানে এই ডিএনএ এত ছোট ছোট ডিএনএ হাতে ধরা যায় না, কি তো হাতে ধরে রাখছে, প্রকৃতপক্ষে হাতে ধরা যায় না, এটা কিন্তু মাইক্রোস্কোপিক, অর্থাৎ আমরা আগেই পড়েছি এটা কিন্তু আণবিক বিষয়, এই যে তোমার ওই চোখের মধ্যে হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে এই কাজগুলো করা হয়ে থাকে, ঠিক আছে, এবং আরো সেই মানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, তোমরা সায়েন্স পড়লে পারে বা যারা পড়ো তারা জানো, যারা সায়েন্স পড়ো না তারা একটু ইনভেস্টিগেশন করো, ইউটিউবে সার্চ দিয়ে বুঝতে পারবে এগুলো কিভাবে গবেষণা হয়, হ্যাঁ। আচ্ছা, তে তাহলে এই ডিএনএ গুলো কিভাবে দেওয়া হয়, তাপ ও ইলেকট্রিক শক দিয়ে তোমার কোনো একটা ব্যাকটেরিয়ার কোষে ঢুকানো হয়। তো বিভিন্ন পোষক দেহে ডিএনএ সমূহ সাধারণত মাইক্রো ইনজেকশনের মাধ্যমে প্রাণী কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়। যেই ডিএনএ নতুন জিনকে তৈরি করবে তাকে একটি ব্যাকটেরিয়াতে রূপান্তর করা হয়, অতঃপর সেই ব্যাকটেরিয়া উদ্ভিদের মধ্যে এক ধরনের টিউমার তৈরি করবে এবং তা থেকে প্রাকৃতিকগতভাবে নতুন জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করবে। দেখো কি একটা প্রক্রিয়া, হ্যাঁ, ওই ডিএনএটাকে কি করা হচ্ছে, নতুন জিনকে
তৈরি করবে। হ্যাঁ, কিভাবে করবে? এই যে ডিএনএ তুমি একটা মাইক্রো ইনজেকশনের মাধ্যমে কোনো একটা প্রাণী কোষের মধ্যে তুমি ঢোকাইলে, বা একটা নিউক্লিয়াসে প্রবেশ করাইলে, বা কোনো একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাইলে, তো ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানোর পরে কি হচ্ছে, ওই যে নতুন ডিএনএ জিন তৈরি করবে অতঃপর সেই ব্যাকটেরিয়ার উদ্ভিদের মধ্যে এক ধরনের টিউমার তৈরি, অর্থাৎ ওই যে ব্যাকটেরিয়া তৈরি করা হলো সেই ব্যাকটেরিয়াটা আমার মনে করো কোনো একটা উদ্ভিদের শরীরের মধ্যে প্রবেশ করানো হলো, সেই উদ্ভিদের মধ্যে কিন্তু এক ধরনের টিউমার তৈরি করবে, অর্থাৎ অতিরিক্ত কোষ উৎপাদন করে ফেলবে, এবং সেই জায়গা থেকেই প্রাকৃতিকভাবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তৈরি করবে, অর্থাৎ নতুন একটা প্রজাতি তৈরি করবে। বুঝতে পারছো? মারাত্মক একটা ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার বা এর পরিসর কোথায় কেমন কি হয় এই বিষয়ে আমরা একটু পড়বো। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও অণুজীব থেকে তৈরি হচ্ছে জীবন রক্ষাকারী ওষুধ। দেখছো? তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার কোথায়, এটা আমরা আগে অনেকটাই পড়ছি। তারপরে মানুষের বিভিন্ন ধরনের রোগ, যেমন হাঁপানি আগেই পড়ছি, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি রোগের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এটার মাধ্যমে। তারপর রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার মাধ্যমে প্রয়োজন মতো ও পরিমাণ মতো বিশুদ্ধ মানব ইনসুলিন ও মানুষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন উৎপাদন করা যাচ্ছে। এরপরে কৃষি বিজ্ঞানীরা অধিক ফলনশীল উন্নত মানের খাদ্যদ্রব্য যেমন ধান, মটর, শিম ইত্যাদি উৎপাদন করছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে শস্যকে রক্ষা করছে। শস্য থেকে নতুন উৎপাদন শস্য থেকে সম্পূর্ণ নতুন উপাদান উৎপন্ন করছে। শস্যের বৃদ্ধি ত্বরান্বিত করছে। শস্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। ঠিক আছে? এতে কি হচ্ছে, শস্যের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে। তো স্যার, নানা ধরনের ক্ষতিকর ও বিষাক্ত দূষণ পদার্থগুলো নষ্ট করে ফেলা যাচ্ছে। ঠিক আছে? এই যে বিশেষ করে তোমার হচ্ছে এই যে পারমাণবিক, মানে তোমার কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে খুবই বিষাক্ত এবং ক্ষতিকর পদার্থগুলোকে, তোমার এই অণুজীব বা আছে যেগুলোকে যদি আমরা হচ্ছে ডিএনএ এর মাধ্যমে বা এই তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যদি তাকে মডিফাইড করা হয়, তাহলে সে দেখা যাবে অনেক ক্ষতিকর পদার্থগুলো নিজের শরীরের মধ্যে নিয়ে এমন একটা প্রক্রিয়া তৈরি করবে, যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে ক্ষতিকর পদার্থটা নষ্ট হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা তো হবেই, এবং পরিবেশের জন্য যেটা উপকার সেই জিনিস তৈরি করবে। সেই সম্পর্কে আমরা একটু নিজে পড়ব, এবং এই সম্পর্কে আমি তোমাদের একটু উদাহরণ দিব। ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধকারী শনাক্তকরণ এবং সন্তানের পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয় করা যায়, এটা তো আমরা আগেই একটু পড়ছি। ঠিক আছে? তারপরে কয়লা গ্যাস খনিতে মিথেন মুক্ত করার কাজে, এই যে কয়লার গ্যাস খনিতে মিথেন মানে কি, এই যে কয়লার খনিতে যখন কাজ করে, ঠিক আছে, কয়লা গ্যাস খনিতে তোমার মিথেন কিন্তু খুবই বিষাক্ত পদার্থ। হ্যাঁ, এই বিষাক্ত পদার্থকে তোমার মুক্ত করার কাজে কিন্তু, এবং অথবা আকরিক থেকে ধাতব পদার্থ যেমন সোনা, ঠিক আছে, তোমরা যে গোল্ড ব্যবহার করো, সোনা, ইউরেনিয়াম, তাছাড়া তামা ইত্যাদি আহরণ বা বন ধ্বংসকারী পোকা দমনে, মানে অনেক পোকা আছে, ঠিক আছে, যারা হচ্ছে গিয়া মানে মনে করো এক সপ্তাহের মধ্যে মনে করো যে মাইলের পর মাইল বন টন একদম ধ্বংস করে নষ্ট করে একদম যাইছে তাইছে করে ফেলতে পারে। তো এইসব বন ধ্বংসকারী পোকাগুলোকে দমন করা যায়। আলু ও টমেটো ইত্যাদি পচন রোধ ব্যবহার করা যায়। দেখবা আগে একটা সময় আলু প্রচুর পচে যেত, এখন দেখবা যে বিশেষ করে আলু বা টমেটো খুব সহজে কিন্তু পচে না। কেন জানো? আমরা কিন্তু এখন হাইব্রিড আলু খাই, হাইব্রিড টমেটো খাই, এখন ম্যাক্সিমাম জিনিসই আমরা হাইব্রিড খাই। যদিও একটু স্বাদের পার্থক্য আছে, তারতম্য আছে, তারপরও আহামরি নেই, কিন্তু উৎপাদন অনেক বেশি হচ্ছে, পুষ্টি অনেক বেশি পাচ্ছি। দেখবা, এবং জিনিসগুলো পচতেছে না, অনেক দীর্ঘদিন ধরে স্বাভাবিক অবস্থায় কিন্তু আমরা সংরক্ষণ করতে পারতেছি। হ্যাঁ, এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহারের কিন্তু একটা ফল। তো টিস্যু কালচার পদ্ধতিতে পাতা থেকে গাছ তৈরি অথবা প্রাণীদেহে বিশেষ কোষগুচ্ছ থেকে কোনো বিশেষ অঙ্গ তৈরির কাজে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এখন দেখো, এই যে বর্জ্য পদার্থ ও ব্যবহার, ঠিক আছে, এই যে বর্জ্য পদার্থ ব্যবহার, এখানে মনে করো যে যদি এই জীব প্রযুক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে, তাহলে সেটা থেকে অ্যালকোহল তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, সেলুলোজ তৈরি হবে। এখানে দেখো, জ্বালানি থেকে অ্যালকোহল, মিথেন, হাইড্রোজেন, তাছাড়া রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে কি করতেছে, হরমোন ও এনজাইম তৈরি করতেছে ওষুধ তৈরি করার জন্য, অ্যান্টিবায়োটিক মানে সরাসরি অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করতেছে, ভ্যাকসিন তৈরি করতেছে, যেমন আমরা হচ্ছে যে করোনার ভ্যাকসিন আমরা সবাই নিয়েছি, আমরা সবাই জানি, তাই না? তাছাড়া কোষ টিস্যু কালচার, এই যে কোষ টিস্যু কালচারের মাধ্যমে যে বায়োমাস তৈরি করতেছে, বায়োমাস কিন্তু খুবই উপকারী একটা জিনিস। হ্যাঁ, তারপরে জীব রাসায়নিক উপাদান তৈরি করতেছে, এক কোষে প্রোটিন তৈরি হচ্ছে, ঠিক আছে। এছাড়াও তোমার হচ্ছে ফার্মেন্টর, জৈবনিক উপকরণ পৃথকীকরণ বা পূর্ণ প্রক্রিয়াকরণ করা সম্ভব, অর্থাৎ একটা জিনিস ব্যবহার করার পর ফেলে না দিয়ে সেটাকে আবার পুনরায় ব্যবহার করা যায় এইগুলোর মাধ্যমে, ঠিক আছে, এরকম একটা প্রক্রিয়া। তারপরে মূল্যবান রাসায়নিক পদার্থ তৈরি করা, তারপর খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বায়োসেন্সর হিসেবে ব্যবহার করা হয় কিন্তু। হ্যাঁ, দেখো, অনেকগুলো কাজ কিন্তু আমরা দেখতে পারতেছি।
তারপরে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভয়াবহ বা ক্ষতিকর দিকগুলো হলো। এখন এই জিন প্রকৌশলী বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু ভয়াবহ এবং ক্ষতিকর দিক আছে, সেই দিকগুলো কিন্তু আমাদের জানতে হবে। সেটা হচ্ছে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে পড়ে তাহলে এর প্রভাব জীব জগতের বিপর্যয় নেমে আসবে। যেমন আমরা এই যে বিশেষ করে আমরা যে করোনার ভ্যাকসিন নিচ্ছি এটা মিথ কিনা বা জানি না, যারা হচ্ছে ভ্যাকসিন নিয়েছে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু চর্ম জাতীয় রোগের দেখা যাচ্ছে, অ্যালার্জি বৃদ্ধি পাইছে, চর্মরোগ দেখা যাচ্ছে, এই বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হয়েছে। তার মানে কি এই রিকমেন্ডেড ডিএনএ দিয়ে ওষুধটা তৈরি করা হয়েছে, এটার কোনো কারণবশত হয়তো ঠিকঠাক কাজ করতেছে না বা যতটুকু করা দরকার তার থেকে বেশি করতেছে, যার ফলে হয়তো আমাদের এইগুলো হইতে পারে। আই এম নট শিওর, বাট এটা অনেকভাবে অনেকের কাছে শুনতেছি। এটা আমি জাস্ট উদাহরণ টানলাম, এটাকে তোমরা 100% শিওরিটি নিবা না, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিবেশিত জিন যদি ক্ষতিকর বা বিষাক্ত প্রোটিন সংশ্লেষণ করে, দেখো নিবেশিত জিন যদি ক্ষতিকর বা বিষাক্ত প্রোটিন বিশ্লেষণ করে তাহলে ক্যান্সার সহ বিভিন্ন নতুন রোগ সৃষ্টি হতে পারে। অর্থাৎ দেখো এই যে জিনের মাধ্যমে যে ওষুধটা তৈরি করা হচ্ছে সেটা আরেকটা প্রাণী প্রবেশ করা হচ্ছে বা আমাদের শরীরে ওষুধ ব্যবহার করা হচ্ছে, ওই জিনটা আমরা জানি ভালোর জন্যই আমরা ব্যবহার করতেছি, কোনো কারণবশত ও যদি খারাপ কোনো ওষুধ বা প্রোটিন সংশ্লেষণ করে ফেলে তাহলে কিন্তু মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আচ্ছা, যদি কোষে প্রবিষ্ট অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট জিন কোনো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় স্থানান্তরিত হয় তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ওই রোগ জীবাণু দমন করা সম্ভব হবে না। অর্থাৎ মানে আমি যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতেছি সেই অ্যান্টিবায়োটিকটা মনে করো যে আমার শরীরে যে জীবাণুটা ঢুকছে এইটা ওই অ্যান্টিবায়োটিকটার রেজিস্ট্যান্ট মানে কি, মানে তোমার ধ্বংস করতে পারবে না, বরঞ্চ ও সেইটা হয়ে গেছে। তখন কি করবে, তোমার এই রোগ জীবাণু কোনোভাবেই তোমার শরীরে কাজ করবে না, অর্থাৎ আমাদের শরীরে ওষুধের কার্যকারিতা কমে যাবে। এটা জাস্ট তোমরা বোঝো, ঠিক আছে? আমাদের শরীরে কি হবে, ওষুধের কার্যকারিতা কমে যাবে। অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা ওষুধ, ঠিক আছে? এখন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত বায়োইনফরমেটিক্স তৈরিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহৃত হয়। গবেষণার তথ্য ফলাফল গবেষকদের মধ্যে আদান প্রদান ও মত বিনিময় করার জন্য ইন্টারনেট ব্যবহৃত হয়। বিভিন্ন প্রাণীর জিনের তথ্য এবং এ সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল সংরক্ষণ করার জন্য ডেটাবেস ব্যবহৃত হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য কম্পিউটার সিমুলেশন ব্যবহৃত হতে পারে। এই প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ সিস্টেম ব্যবহৃত হয়। আচ্ছা, আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। তো আমি একটু ক্লাসটা